হরিণখোলা নামে একটি গ্রাম ছিল। সেখানে মুষ্টিময় কিছু লোক বসবাস করত। তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ও মাছ ধরা। সারাদিন যে যার মতো কাজ করে সন্ধ্যাবেলা হরিণখোলার দোকানে সবাই আড্ডা দিত। ওই একটিমাত্রই দোকান এই গ্রামে, যেখানে সবাই বিভিন্ন ধরনের গল্প করে থাকত। হ্যাঁ রে বউ, এবার তো ফসল তেমন ভালো হলো না। কিভাবে এই বছরটা চলবে? আমি তো খুবই চিন্তায় আছি। তুমি এত ভেবো না তো, ভগবান ঠিক কিছু না কিছু একটা করবে। তা তো বুঝলাম বউ, কিন্তু তারপরও এবার যে খরা হলো, খরার ভিতর তো তেমন ধান হলো না, গাছ সব মরে গেল। এখন ভেবেছিলাম এই ধান বিক্রি করে মহাজনের টাকা পরিশোধ করব। ভগবানই জানে কি কপালে আছে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, মহাজনের কাছে যাও আর সব কথা মহাজনকে খুলে বলো। দেখো, মহাজন সদয় হয়ে কিছুদিন সময় দিতে পারে। তাহলে বউ ঠিক আছে, আমি নয় একটা কাজ করি, আমি মহাজনের কাছে যাই আর আমার কথা দেখি বুঝিয়ে বলি উনি কি করে। আরে নিমাই, শুনছিস নি কোনো কথা? কাল সন্ধ্যাবেলায় বলিলাম তাল গাছের নিচ দিয়ে আসতেছিল, ওখানে বলে তাল গাছ থেকে একটা ডাইনি ওর পিছু দিছিল। কোন রকমে ও বেচারা জান নিয়ে পালাইছে। আরে ভাই, কি বলছো? সত্যি নাকি? তাহলে তো খুবই ভয়ানক কথা। এখন তো দেখছি ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর যাতায়াত করা যাবে না। ওই আমাকে সবাইকে একটু সতর্ক করতে হবে, যাতে কেউ ওই তাল গাছের নিচ দিয়ে সন্ধ্যার পরে যাতায়াত না করে। কি হয়েছে নিমাই, আমার একটু কুলে কত। হরেনখুড়ো, তুমি তো কিছুই জানো না, কত বড় ঘটনা ঘটে গেছে। ওই তালতলায় সন্ধ্যার পরে হরিণ লাশ পাওয়া গেছে। আমি এ খবর শুনে আমার তো গা শিউরে উঠল, তাই তো দৌড়ে তোমাদেরকে জানাতে আসলাম। আমি যাই হরির বাড়ি যেয়ে এই কথা বলে আসি। তোমরা সবাই হরির বাড়িতে চলে আসো। হরিণখুড়ো, কও তো, এ কেমন কাহিনী হচ্ছে? আমার তো মোটেও ভালো লাগছে না। শেষমেশ কি ডাইনির হাতে আমাদের মরতে হবে? তুমি তো মিয়া ও কথা কইতেছ, আমি তো ভাবছি আর এক কথা। এবার ফসল তো ভালো হয়নি, এবার হরেন মহাজনের কাছ থেকে অনেক টাকা ঋণ করে চাষাবাদ করেছে। এখন ও টাকা কে পরিশোধ করবে? ওর ওই ছোট ছেলের পক্ষে কি সম্ভব? আর তোমরা তো জানো মহাজন ও বেচারা কি লোক। ও টাকা যদি কেউ নিয়ে পানির তলেও ডুব দেয়, ও পানির তল থেকে টাকা বের করে নিয়ে আসে। হরিণখোলার মানুষরা সব স্তব্ধ হয়ে গেছে। যে মানুষটাকে সকালবেলা দেখল, সন্ধ্যা হতে না হতেই তার লাশ দেখতে পেল তারা।
এদিকে হরির বউ কান্না করতে করতে বলতে থাকে, কি খেয়ে তুমি ওই তাল গাছের নিচে গেলে? তুমি তো মরলে মরলে, তার সাথে আমাদেরকেও মারলে। আহারে, ঠিক বলছো। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে না। সকালবেলা বেচারার সাথে কথা বললাম, আর সন্ধ্যা হতে হতে লাশ হয়ে বাড়িতে আসলো। আহরে, আর বলো না মশাই, ও যে কত ভালো মানুষ ছিল, তোমাদের কেমা কব। আমি তো ভাবছি ওর বাচ্চাটার কথা, কিভাবে ওদের দিন চলবে। ঠিক কথাই কইছো হরেন খুড়া। আমরা নয় একটা কাজ করতে পারি। আমরা সবাই মিলে টাকা উঠিয়ে ওদের আপাতত ভরণ পোষণের করে থাকি। যে কথা সেই কাজ। গ্রামের মানুষ সবাই টাকা পয়সা গুছিয়ে হরির বউ বাচ্চার কাছে দিল। সেই টাকা পয়সা খরচ করে তাদের দিব্যি সংসার চলে যাচ্ছিল। বেশ কিছুদিন পর মহাজন হরির বউয়ের কাছে হাজির হলো এবং হরির বউকে বলতে থাকলো, হরির বউ, বাসায় আছো কি? কে ডাকেন? কে? আমি তোমার মহাজন কাকা বলছি। ও কাকা, আপনাকে যে কোথায় বসতে দেব? না, বসা লাগবে না, আমি বাইরেই থাকি। তোমারে একটা কথা কইব মা, কিভাবে যে বলি। যদি আমার ওই টাকাগুলা ম্যানেজ করে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। চাচা, আমাদের অবস্থা কিন্তু জানেন, একটু সময় দেন, আমি আস্তে আস্তে পরিশোধ করে দেব। মহাজন হরির বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে দেবাশিস গঞ্জে থেকে একটি ইলিশ মাছ হাতে করে সেই তালতলা গাছের নিচ দিয়ে আসতেছিল। ডাইনি দূর থেকে সেটা দেখতে পেল। কেউ একজন ইলিশ মাছ হাতে করে ঝুলাতে ঝুলাতে আনছে। ডাইনি বেজায় খুশি, অনেকদিন পর সে ইলিশ মাছ আর মানুষ খাবে। তাই তো ডাইনি হাসতে হাসতে বলতে থাকে, কতদিন ইলিশ মাছ খাইনি, আজকে ইলিশ মাছ খাবো, তার সাথে ইলিশ মাছ আনা লোকটাকেও খাবো, ঘাড় মচকে খাবো। কে যাস, দাঁড়া, ইলিশ মাছটা দিয়ে যা। কে কে কথা কয়? কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। উপরে তাকা, আমি উপরে। ডাইনি এই কথা বলেই হাতটা একটা বাড়িয়ে দিল। হাতটা অনেক বড় হয়ে দেবাশিসের কাছে এসে দেবাশিসকে উঠিয়ে দিল আর ইলিশ মাছটা কপ করে গিলে ফেলল। আর দেবাশিসের শরীরটা খণ্ড বিখণ্ড করে তাল গাছের নিচে ফেলে দিল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ দেখতে পেল দেবাশিসের খণ্ড বিখণ্ড সেই দেহ। সে কি বিচ্ছিট দেখতে! সবাই ভয়ে ভয়ে বলতে থাকে, এভাবে তো আর পারা যাচ্ছে না হরেন খুড়ো, এর একটা কোনো ব্যবস্থা করতে হবে। কি বলো তুমি? ঠিক কথাই বলেছ তোমরা। আমরা তাহলে একটা উজা ডেকে আনতে পারি।
ওই উদা দিয়ে ডাইনিটাকে তাড়ানো যাবে, কি বলো সবাই? যে কথা সেই কাজ। গ্রামের মানুষ দূর থেকে একটা নামকরা উজাকে ডেকে আনলো। উজা এসে সেই বড় করে আচার অনুষ্ঠান শুরু করলো। উনুনে আগুন দিয়ে মন্ত্র বলতে লাগলো। পুং পিং চিং, হাজির হ ডাইনি কক্কস, হাজির হ চুং বিং সিং সিং মিলঙ্গ, পাহাড়ি ভূত চলে আয়, যে যেখানে আছিস হাজির হ, ওং চুং বিং, হাজির হয়ে যা। ওঝার মন্ত্র বলার সাথে সাথে ডাইনি হাজির হয়ে গেল। কি রে ওঝা, তোর কত বড় সাহস আমাকে মন্ত্র বলে ডাকিস? তোর এই মন্ত্রে কোনো কিছু হয় না আমার। আমার শক্তি তোর থেকে অনেক বেশি। হা 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 হা। এই গ্রাম থেকে আর এই তাল গাছ থেকে তুই যদি না চলে যাস, আমি তোকে আমার গুরুর বিশেষ মন্ত্র তোকে ভস্ম করে দেব। এখনো সময় আছে, তুই এখান থেকে চলে যা। তোর এই মন্ত্রে আমার কোনো কাজ হবে না। তোর জান বাঁচাতে চাইলে তুই এখান থেকে চলে যা, আর আমাকে আমার মতো থাকতে দে। হা 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 হা। ওঝা একটি মন্ত্রপুত বোতল হাতে নিল। সেই বোতলে থাকা মন্ত্রপুত পানি ডাইনির গায়ে ছিটিয়ে দিল। সেই পানি ডাইনির গায়ে লাগার সাথে সাথে ডাইনি বলতে থাকল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর এই গ্রামে থাকবো না। আমি এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাব। এরপর থেকে আর কোনো মানুষকে আমি খাবো না, মেরে ফেলবো না। আমাকে ছেড়ে দাও তোমরা। এই শয়তান ডাইনি, তোকে অনেক সুযোগ দিয়েছি। তুই এখন আর কোনো সুযোগ পাবি না। যতই কান্নাকাটি করিস, তোর আর রক্ষা নেই আমার হাত থেকে। তোর বিনাশ করেই ছাড়বো। তোর থেকে আমার দিব্য শক্তি অনেক বড়। সারা শরীর আগুনে জ্বলতে থাকলো ডাইনির। আগুনে জ্বলতে জ্বলতে হাওয়া হয়ে উদাও হয়ে গেল। এরপরে হরিণখোলা গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর আগের থেকে প্রচুর ফসল ফলতে লাগলো। সুখে শান্তিতে গ্রামের মানুষ বসবাস করতে থাকে।